আরজি করের সেই ভয়ঙ্কর ঘটনার ঠিক 2 বছর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে আরজি কর ফাইল। নির্যাতিতার বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে এফআইআর হয়েছে। 10 তারিখ এফআইআর হয়েছে, আর তার ঠিক 3 দিনের মাথায় প্রথম গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বাবার অভিযোগপত্রে প্রথমেই নাম ছিল এই প্রাক্তন তৃণমূল বিধায়কের। গতকাল ভোর রাতেই ওড়িশার বালাসোর থেকে গ্রেফতার করা হয় এবং আজ তাকে গতকাল দুপুরে তাকে গ্রেফতার করা হয় ওড়িশার বালাসোর থেকে, এবং আজ ভোর রাতে খড়দায় নিয়ে আসা হয়েছে নির্মল ঘোষকে। অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগে জালে নির্মল। ধৃত নির্মল ঘোষকে নিয়ে খড়দা থানায় রাজ্য পুলিশের টিম। আজই তোলা হবে আদালতে। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়। দুপুরে কাল গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে, এবং সন্ধে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করা হয়, এবং এই দুজনকে মুখোমুখি জেরার তোড়জোড় চলছে। আর এই মুহূর্তে স্ক্যানারে রয়েছেন আরও একজন, সোমনাথ দে। এই 3 জনের বিরুদ্ধেই মূলত নির্যাতিতার বাবার অভিযোগ ছিল। এরা তড়িঘড়ি দেহ নিয়ে গিয়ে সৎকার করে দিয়েছেন। 2 জন গ্রেফতার হয়েছেন, নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি, এবং আরও একজনের খোঁজ চলছে এই মুহূর্তে, সোমনাথ দে। সরাসরি কথা বলবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। এই মুহূর্তে খড়দা থানায় অভয়ার বাবা, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। আজ ভোরেই খড়দা থানায় নিয়ে আসা হয়েছে নির্মল ঘোষকে, এবং এই মুহূর্তে খড়দা থানায় নির্যাতিতার বাবা। সরাসরি রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আজই আদালতে তোলা হবে নির্মল ঘোষকে, তার আগে ঠিক এই মুহূর্তে থানায় কি প্রস্তুতি? এবং আমরা দেখতাম নির্যাতিতার বাবা তিনিও এসেছেন। দেখো, একেবারেই অভয়ের বাবা তিনি নিজে থানায় এলেন, কারণ ভেতরেই কিন্তু নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। মূলত আর কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুর মহকুমা আদালত, সেখানে তাদেরকে পেশ করা হবে। অভয়ের বাবার যে লিখিত অভিযোগ ছিল, যেদিন অভয়ের মৃত্যু হয় তারপরে তড়িঘড়ি সৎকার করা হয়, এবং সেই সৎকার কার্যত যেভাবে করা হয়েছিল তড়িঘড়ি, এবং নির্মল ঘোষ তাদের নির্দেশে তাদের দলবলরা শ্মশানে সেখানে ছিল। এবং শুধু তাই নয়, শ্মশানের যে নথি যেখানে পরিবারের সই করতে হয় সেই জায়গায় সই ছিল এই সঞ্জীব মুখার্জি। এই কারণেই সঞ্জীব মুখার্জি এবং নির্মল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করারও একটা সম্ভাবনা রয়েছে। কেন এই জেরা? কারণ এই সঞ্জীব মুখার্জি কার নির্দেশে এই সইটি করেছিল, এবং কেন সৎকার করতে দেহের এত তড়িঘড়ি করতে হয়েছিল, কেন নর্মাল প্রসেসে সেই দেহ সৎকার করা হয়নি। আগে দেহ থাকা সত্ত্বেও অভয়ার দেহ অতি দ্রুত সৎকার করেছিল এই নির্মল ঘোষ এবং তার দলবলরা, এমনটাই অভিযোগ জানিয়েছেন অভয়ার বাবা। তুমি জানবে, এর আগেও কিন্তু এই দেহ সৎকার নিয়ে তারা শিয়ালদা আদালতেরও দ্বারস্থ হয়েছিল, এবং স্পেসিফিক অভিযোগ ছিল নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথদের বিরুদ্ধে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই ঘটনায় মুখ্যমন্ত্রী গত 9 তারিখ যে নির্দেশ দিয়েছিল যে এই যে দেহ সৎকার নিয়ে তদন্তের জন্য ব্যারাকপুর কমিশনারেটকে বিষয়টি দেখার, এবং 10ই আগস্ট অভয়ার বাবা খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়, এবং 3 দিনের মধ্যে নির্মল ঘোষকে উড়িষ্যার বালাসোর থেকে গ্রেপ্তার করা হয়। সঞ্জীব মুখার্জিকে তার বাড়ি থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়, এবং এই যে সোমনাথ দে, তিনি দলবল নিয়ে শ্মশানে হাজির ছিলেন, তারা একটা প্রভাব খাটিয়েছিল, এরকম কিন্তু লিখিত অভিযোগে লেখা রয়েছে। আবার বাবা তিনি লিখিত অভিযোগ করেছেন। সেই ক্ষেত্রে সোমনাথ দে এখন কোথায়, সেই খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং ইতিমধ্যে তুমি যে ছবিটা দেখলে, আবার বাবা তিনি খড়দা থানায় এসেছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি তাদেরকে এই থানা থেকে বার করে ব্যারাকপুর মহকুমা আদালত সেখানে পেশ করা হবে। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন জানানো হবে, কারণ এই নির্মল ঘোষের বিরুদ্ধে কিন্তু তথ্য নষ্ট করার, অর্থাৎ এভিডেন্স ট্যাম্পারিং করার একটা অভিযোগ রয়েছে, প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে, এবং একসঙ্গে সমন্বয় করে ক্রিমিনাল ইন্টিমেসি এরও একটা অভিযোগ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তথ্য লোপাটের চেষ্টা কেন করেছিল, এর পেছনে আরও কোনো বড় মাথা যুক্ত রয়েছে কিনা, কার নির্দেশে সেদিন দেহ তড়িঘড়ি সৎকার করা হলো, একাধিক প্রশ্নের উত্তর পেতে কিন্তু নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি এদেরকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজন, এবং সোমনাথ দে কোথায় রয়েছে তা জানতেও কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এই কারণেই আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পুলিশের তরফ থেকে কিন্তু নিজেদের হেফাজতে যাওয়ার আবেদন করাবে। আর কিছুক্ষণের মধ্যেই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে এই খড়দা থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
এই সময় দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই যখন নির্মল ঘোষ আর সঞ্জীব মুখোপাধ্যায়কে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে, তার আগে এই মুহূর্তে থানার সামনে কি নিরাপত্তার বন্দোবস্ত আরো বাড়ানো হয়েছে? দেখো, একেবারে এই পুলিশের তো অতিরিক্ত ফোর্স তাদেরকে মোতায়েন করা হয়েছে। তবে দেখানোর চেষ্টা করবো, থানার বাইরে যেমন খড়দা থানায় পুলিশ রয়েছে, এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের যারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এক্সেস ফোর্স ব্যাটালিয়ন রয়েছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে, যাতে এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি তাদের বের করার সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে কিন্তু পুলিশের তরফ থেকে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে, 12টা থেকে 12:30টার মধ্যেই নির্মল ঘোষ এবং এই সঞ্জীব মুখার্জি তাদেরকে এই খড়দা থানা থেকে বের করে ব্যারাকপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং তুমি কিছুক্ষণ আগেই দেখলে অভয়ের বাবা, যিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এই খড়দা থানায় গত 10ই আগস্ট, যার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং সোমনাথ দে, তার খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে, তিনিও কিন্তু ইতিমধ্যে থানায় প্রবেশ করলেন। এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টি প্রথম দিন থেকে সামনে আসছে, যে এখানে কার প্রভাব ছিল, শুধুই কি নির্মল ঘোষ, নাকি এর পেছনে আরও বড় কোনো মাথা যুক্ত রয়েছে, যার নির্দেশে সেদিন 2024 সালে 9ই আগস্ট তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার করা হয়েছিল। তাহলে কি দ্বিতীয়বার ময়না তদন্ত যাতে না করা হয়, যাতে না করতে পারে, এই বিষয়টিকে সামনে রেখে কি তড়িঘড়ি সৎকার করা হয়েছে? এই নিয়ে কিন্তু প্রথম দিন থেকে প্রশ্ন তুলছেন অভয়ার পরিবার, এবং এর আগেও শিয়ালদা আদালতে তারা এই বিষয়টি নিয়ে যান। এই সৎকারের সময় নির্মল ঘোষ এবং আরো দুজন, মোট 3 জনের যে ভূমিকা ছিল সেই নিয়ে কেন এত তড়িঘড়ি সৎকার করা হলো, কেন একেবারে গ্রিন করিডোর করে তার দেহ বাড়িতে নিয়ে আসা হলো, তার দেহের কিছু সামাজিক রীতিনীতি পালন করার আগেই তার বাবা মায়ের আপত্তি থাকা সত্ত্বেও জোর করে দেহ নিয়ে চলে যাওয়া হলো শ্মশানে, তার বাবা মায়ের সই ছাড়াই নিজেরাই সই করে দেহ সৎকার করে দেওয়া হলো? কিছু আড়ালের কি চেষ্টা করা হচ্ছিল? কারো নির্দেশে কি তারা এই কাজ করেছেন? সেইগুলোই এখন তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই জালে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর বেপাত্তা সোমনাথ দে। স্ক্যানারে এই মুহূর্তে সোমনাথ দে। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দের বিরুদ্ধেও এফআইআর। কোথায় পানিহাটির প্রাক্তন তৃণমূল পুরপ্রধান সোমনাথ দে? চৌঠা মের পর সোমনাথ দেকে এলাকায় আর দেখা যায়নি, প্রতিবেশীরা এরকমই জানিয়েছেন। পানিহাটির এক আবাসনে সোমনাথের 202 নম্বর ফ্ল্যাটে তালা। পানিহাটির প্রাক্তন তৃণমূল পুরপ্রধান সোমনাথ দের খোঁজে এই মুহূর্তে হন্যে হয়ে পুলিশ। উনি একাই থাকতেন, আর ওনার বউ মেয়ে তো ব্যাঙ্গালোরেও। তা তো অনেকদিন হয়ে গেল, ওই যখন গন্ডগোল হচ্ছে, বিজেপি জিতল, উনি গেছেন খড়দার পুলিশ ডিপার্টমেন্টের থেকে এসছে। কোনো খোঁজ পাইনি না, ওরা বললো, আমি বললাম ভাই আমি জানি না, উনি কখন বেরিয়ে গেছে তাও আমি জানি না। অভয়ার মৃত্যুর পর দেহ তড়িঘড়ি সৎকার করা এবং পরবর্তী তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা রয়েছি পানিহাটি একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট, এখানেই এই সোমনাথ দে থাকতেন। কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব, এই যে ফ্ল্যাট তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই, এবং তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এই পানিহাটি পৌরসভার। তা সেই মর্মেই কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তার বাড়ির সামনে নোটিশ টাঙানো হয়েছে। সেখানে কি উল্লেখ রয়েছে? পিএফ এর অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাফিলতির অভিযোগ রয়েছে তিনি চেয়ারম্যান পদে থাকাকালীন। এবং 23শে জুলাই 2026 এই সময় কিন্তু এই নোটিশটা লাগানো হয়েছিল। কোনো রকম ভাবেই তিনি দেখা করেননি, তার সদুত্তর এই সোমনাথদের দেয়নি। ক্যামেরায় দীপকের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। অভয়ার বাবাকেও নিরাপত্তারক্ষী রাজ্যের। খড়দা থানায় নতুন করে এফআইআর এর পর নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে অভয়ার বাবাকে। গতকাল থেকে অভয়ার বাবাকেও নিরাপত্তা দিল রাজ্য। বিধায়ক হওয়ায় অভয়ার মাকে আগেই নিরাপত্তা দেওয়া হয়েছিল, আর এবার অভয়ার বাবাকেও নিরাপত্তা রক্ষী। সুবীর রয়েছে সঙ্গে, আরো জানাবে সুবীর। দেখো, অভয়ার মা রত্না দেবনাথ বিধায়ক হওয়ার পর তিনি কিন্তু নিরাপত্তা রক্ষী পেয়েছিলেন, এবং সেই জায়গা থেকে অভয়ার বাবা অর্থাৎ শেখর দেবনাথ তিনিও কিন্তু নিরাপত্তা পেলেন।
এবং তবে জানিয়ে রাখি প্রাক্তন বিধায়ক সহ সঞ্জীব মুখার্জি এবং প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে তাদের নামে যখন অভিযোগ নতুন করে আবার তিনি মামলা দায়ের করেন খর্দ থানায় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তারপরে কিন্তু উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই জায়গা থেকে তার যে গ্রেপ্তার করার পর রাজ্য সরকারের নির্দেশে রাজ্য পুলিশের তৎপরতা এবং রাজ্য পুলিশের জায়গা থেকে কিন্তু নিরাপত্তা রক্ষী দেওয়া হলো অভয়ের বাবা শেখর দেবনাথকে, এবং গতকাল থেকে কিন্তু সেটি কার্যকর হয়েছে এবং নিরাপত্তা রক্ষী যিনি রয়েছেন তিনি কিন্তু গতকাল থেকেই তার নিরাপত্তার কাজ করা কিন্তু শুরু করে দিয়েছেন এবং তার বাড়ির সামনে ইতিমধ্যেই নিরাপত্তা রয়েছেন শেখর দেবনাথের নিরাপত্তা রক্ষী। ধন্যবাদ সুমিত। আজ ফের ভবানী ভবনে সুমিত রায়। অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায় ডেবরা জমি দুর্নীতি মামলায় আজ সুমিতকে তলব। টানা 7 দিন অভিষেকের পিএকে জিজ্ঞাসাবাদ। সুমিত রায় সুজয় হাজরাকে মুখোমুখি জেরার সম্ভাবনা। জমি জালিয়াতিতে আগেই ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। কথা বলবো, অনুপ রয়েছে সরাসরি। অনুপ, আজ ফের সুমিত রায়ের হাজিরা ভবানী ভবনে, আজ ডেবরা জমি দুর্নীতি মামলাতে তলব। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় ইতিমধ্যেই তাকে আজকে আবারও তলব করা হয়েছে। আজকে নিয়ে 7 দিন পরপর তাকে তলব করা হলো। এই নিয়ে দুবার জমি দুর্নীতি মামলার ক্ষেত্রে, সেই মামলা ডেবরার জমি দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে। এবং আজকেও জমি দুর্নীতি মামলার ক্ষেত্রে যেমন তাকে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এবং আজকে বলা হচ্ছে ডেবরায় যে চাকরি দুর্নীতি হয়েছিল সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করাবে। তার কারণ দেখা যাচ্ছে ডেবরার যে চাকরি দুর্নীতি মামলার ক্ষেত্রে যে সিআইডির পক্ষ থেকে হেফাজতে নেওয়া হয়েছিল সুজয় হাজরা, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তিনি বর্তমানে হেফাজতে রয়েছেন। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে রক্ষা কবচ মামলা ছিল, আজকে কিন্তু সুমিত রায়ের শেষ দিন, এবং আজকেই সুমিত রায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুজয় হাজরাকে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তার কারণ পরপর 7 দিন এই নিয়ে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক, তাকে তলব করা হয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যেকবার একবার শালবনির যে জমি দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদ করা হলেও এই ডেবরায় যে চাকরি দুর্নীতি মামলা, সেক্ষেত্রে কিন্তু আজকে নিয়ে টানা 2 দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু তথ্য তার থেকে জানতে চায়। যে চাকরি দুর্নীতির কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সুজয় হাজরা যখন গ্রেপ্তার হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই চাকরি দুর্নীতির ক্ষেত্রেও একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো যে ডেবরা জমি দুর্নীতি মামলায় সুজয় হাজরা কিভাবে রিলেটেড? ওকে তো শালবনী জমি কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছিল। দেখো, শালবনী যে জমি দুর্নীতি মামলা, সেই মামলার ক্ষেত্রে যখন তদন্ত করে, পরবর্তী ক্ষেত্রে ডেবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। যে অভিযোগ হচ্ছে চাকরি দেওয়ার নাম করে কিন্তু প্রতারণার ঘটনা ঘটেছিল, এবং সেখানে সুজয় হাজরার নাম উঠে আসে। এবং সুজয় হাজরাকে যখন দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানেও কিন্তু বেশ কিছু তথ্য অনুযায়ী সুজয় হাজরাকে আবার যখন জিজ্ঞাসাবাদ করে, সেখানেও সুমিত রায়ের নাম, সেই নাম উঠে আসে। এরই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সুমিত রায়কে ডেবরা যে চাকরি দুর্নীতি মামলা, সেই মামলায় তাকে তলব করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, এবং বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। কিন্তু একাধিক প্রশ্নের উত্তর যেহেতু অধরা ছিল, সেই কারণে দেখা যায় যে শালবনী এলাকায় একটি সিআইডি টিম পৌঁছয়। সেখানে একাধিক তথ্য, 2টি মামলাতেই যেহেতু সুজয় হাজরা অভিযুক্ত রয়েছে, 2টি মামলার তথ্য সংগ্রহ করে, এবং চাকরির দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু তথ্য পায়। এবং সেখানে দেখা যাচ্ছে সুমিত রায়ের কিন্তু ভূমিকা ছিল, এবং সেই কারণে সুমিত রায়কে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। এই ইতিমধ্যেই সুমিত রায় তিনি এসে পৌঁছেছেন, কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সেকেন্ড হাফে দুজনকে মুখোমুখি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। একদিকে সুজয় হাজরা, তৃণমূলের প্রাক্তন বিধায়ক, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এই দুজনকেই মুখোমুখি বসিয়ে গোটা বিষয়টি স্পষ্ট হতে চায়। সেই জন্য সিআইডির পক্ষ থেকে আজকে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের রক্ষা কবচের শেষ দিন, আজকে মামলার আবার হিয়ারিং রয়েছে, কিন্তু আজকেই সিআইডির পক্ষ থেকে দুজনকেই, যে 2 মামলায় দুজনেরই নাম রয়েছে, দুজনকে মুখোমুখি বসিয়ে একাধিক প্রশ্নের উত্তর কিন্তু তারা পেতে চায়। সেই জন্য দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই সিআইডি সূত্রে খবর। ধন্যবাদ অনুপ। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তার বাড়ি থেকে প্রচুর সোনা উদ্ধার হয়েছিল, আর সব্যসাচীর সোনা উদ্ধার তদন্তে এবার অভিযোগকারীকে তলব। অডিও ভিডিও রেকর্ডিং সহ ইডি দফতরে তথ্য জমা। ইডি দফতরে তথ্য জমা করলেন অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী। সব্যসাচীর বাড়ি থেকেও প্রচুর সোনা উদ্ধার হয়েছিল। সোনা উদ্ধারের তদন্তে ইডির তথ্য তলব। অনুপের থেকে আরো ডিটেল জানবো। অনুপ, এই সোনা উদ্ধার তদন্তে বড় ব্রেক থ্রু বলা যায় ইডির। কি প্রামাণ্য নথি জমা দিলেন
তবে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তাকে ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানায় পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই সোনা উদ্ধারের ঘটনা থেকে শুরু করে তোলাবাজির মামলা একাধিক ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে বিপুল পরিমাণে কিন্তু যে সোনা উদ্ধার হয়েছিল এবং টাকা লেনদেন তথ্য পায় পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে এই মামলার কিন্তু ইসিআর করা হয় এবং সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী থেকে শুরু করে তার ঘনিষ্ঠদের বাড়ি কিন্তু ইডির পক্ষ থেকে তল্লাশি করা হয়। বিপুল পরিমাণ টাকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার ব্যবসায়ীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এই মামলা যখন তদন্তে অগ্রগতি আনার জন্য ইডির ব্রেক থ্রু এমনটা বলা চলে, সেই কারণে ইডির পক্ষ থেকে যে অভিযোগকারী প্রথম মধুসূদন চক্রবর্তী যে প্রমোটার যার অডিও ক্লিপ প্রকাশ্যে ভাইরাল হয়েছিল, কোটি টাকা দেওয়া হয়েছিল এবং সেই অভিযোগকারীকে ইতিমধ্যে মধুসূদন চক্রবর্তী তাকে ইডির পক্ষ থেকে তলব করা হলো এবং তাকে বেশ কিছু অডিও ক্লিপ থেকে শুরু করে তাকে যে হুমকি দেওয়া হয়েছিল, যে তোলাবাজি ঘটনার তথ্য প্রমাণ রয়েছে, সমস্ত কিছু নিয়ে সকালবেলার মধ্যে ইডি দপ্তরে আসতে বলা হয়েছিল। ইতিমধ্যেই মধুসূদন চক্রবর্তী যিনি প্রমোটার প্রথম সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ করেছিল, যে অভিযোগের ভিত্তিতে ইডি পিসিআর করেছিল এবং তাকে আজকে জিজ্ঞাসাবাদ এবং তার থেকে একাধিক তথ্য সংগ্রহ এবং প্রমাণ ভিডিও এই সমস্ত কিন্তু তার থেকে সংগ্রহ করবে এবং কি ঘটনা ঘটেছিল, কোন পরিপ্রেক্ষিতে হুমকি দেওয়া হয়েছিল তার গোটা বিষয়টি কিন্তু লিখিত আকারে ইডির লিপিবদ্ধ করা হবে যেমন এবং অডিও ভিডিও রাখা হবে। কারণ এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে মামলা শুরু করা হয়েছে, যে কারণে একাধিক জায়গা তল্লাশি করা হয়েছিল। তার ঘনিষ্ঠ যে ব্যবসায়ী সেই ব্যবসায়ী থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল এবং একাধিক জায়গায় কিন্তু আর্থিক লেনদেনের তথ্য মিলেছিল। এবার সেই ব্যবসায়ীকেই কিন্তু ডেকে তলব করলো এবং তাকে সব্যসাচী দত্ত সম্পর্কে বেশ কিছু তলব নেবে, কারণ আগামী দিনে আমাকে সমন করেছে সব্যসাচী দত্তর ওই ব্যাপারে জানতে চেয়েছে ইডি, আমাকে নথিপত্র নিয়ে আসতে বলেছে, আমি সেসব নিয়ে এখানে এসেছি। আমার যে ভয়েস স্যাম্পেলটা, যে ভয়েসে যে আমাকে থ্রেট করেছিল, যে ভয়েসে আমার সঙ্গে সব্যসাচী দত্তর কথা হয়েছিল, সে ভয়েসের স্যাম্পেলের নথিও বারাসাত মাননীয় জজ সাহেব আমাদের নথি পরীক্ষা করেছিলেন উভয় পক্ষেরই। সেই পেন ড্রাইভটাও আমি সাথে করে নিয়ে এসেছি। আমি সত্যের বিচার চাইছি,